নিজের গালে কারো গালের স্পর্শ পেতে মেহবিন জমে বরফ হয়ে যায়। তার প্রতিটা শিরায় শিরায় বয়ে যাচ্ছে অস্থিরতা। এতটা গভীর স্পর্শ অজানা যুবকটির নিজের গায়ে রং মাখিয়ে মেহবিনের গালের সাথে নিজের গালের স্পর্শ করিয়ে মেহবিনকে নিজের ভালোবাসার রঙে রাঙিয়ে দিচ্ছে। যুবকটি নিচে বসে পড়ে। মেহবিন স্থির দাঁড়িয়ে থাকে। যুবকটি মেহবিনের পায়ে লাল রংটা লাগিয়ে দিয়ে পায়ে আলতো করে চুমু খায়। মেহবিন নিজের শাড়িটা খামচে ধরে। মেহবিন এতটাই হতভম্ব হয়ে গিয়েছে যে চিৎকারটুকু তার মুখ থেকে বের হচ্ছে না। যুবকটি উঠে দাঁড়িয়ে মেহবিনের চোখের বাঁধন খুলে দেয়। মেহবিন চোখ খুলে তাকায়। আরিয়ান নিজের চেম্বারে বসে আছে। আজকে অনেক রোগীর চাপ, একজনের পর একজন চলেই আসছে। আরিয়ান একটা ব্রেড মুখে নিতে নিলে কেউ বলে ওঠে, মে আই কাম ইন? আরিয়ান সঙ্গে সঙ্গে নিজের মুখের ব্রেডটা রেখে দিল। আজকে আর খাওয়াটাও হলো না তার। আরিয়ান গলা খাঁকড়ি দিয়েই বলল, ইয়েস কাম। সঙ্গে সঙ্গে একটি থ্রি পিস পরিহিতান রমণী চেম্বারে প্রবেশ করল। তাকে দেখে কিছুটা তাকিয়ে থাকলো আরিয়ান। গোলগাল চেহারা, চোখের চিকন প্রেমে চশমা, মাথায় জুটি করে রেখেছে, মুখটাই কিছুটা বাচ্চাদের সাপ রয়েছে। মেয়েটা আরিয়ানের সামনের চেয়ারটায় বসে পড়ল। কি হলো মিস্টার ডক্টর, এভাবে তাকিয়ে কি দেখছেন? মেয়েটার কথায় ঘোর ভাঙল আরিয়ানের। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে কলেজে পড়ুয়া মেয়ে হবে। বয়স যতটুকু বোঝা যায় 17-18 হবে। আরিয়ান কিছুটা ভাব নিয়ে বলল, আমি যারটার দিকে তাকাই না, আমার দিকে মেয়েরা তাকিয়ে থাকে। কলেজের ক্রাশ বয় ছিলাম আমি। মেয়েটা নিজের চশমাটা ঠিক করে বলল, আমি তো স্পষ্ট দেখলাম আপনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন। মিথ্যে বলছেন কেন? একজন ছেলের একটা সুন্দরী মেয়েকে দেখলে তার চোখ অটোমেটিক আটকে যাবে। এই বিষয়টা নর্মাল। শুধু শুধু মিথ্যে বলেই নিজের পাপের বোঝা ভারী কেন করছেন? আরিয়ান বরকে গেল। মেয়েটা যথেষ্ট বকবক করে। মেয়েটাকে দেখলে সরল সোজা মেয়ে বলে মনে হলেও মেয়েটা কিন্তু ততটা সরল নয়। মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী, একেবারে অতি চালাক যাকে বলে। আরিয়ান ঠান্ডা গলায় বলল, নিজেকে কি আপনি সুন্দর মনে করেন? অবশ্যই আমি সুন্দরী। আমি স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমার আল্লাহর সৃষ্টি কখনোই কুৎসিত হতেই পারে না। অন্যরা আমাকে সুন্দর মনে করুক কিংবা নাই করুক, আমি জানি আমি অত্যন্ত সুন্দর। আমার সৃষ্টিকর্তা প্রতিটি সৃষ্টি অত্যন্ত নিপুণ এবং সুন্দর। তাই আমি মনে করি আমি সত্যি খুবই সুন্দর, কেননা আমাকে আমার রব সৃষ্টি করেছেন। মেয়েটার কথা শুনে মুচকি হাসল আরিয়ান। মেয়েটার প্রতিটি কথায় নিজের করা যুক্তি দিয়ে অপরজনকে খুব সহজে অন্যের মুখ বন্ধ করে দিতে পারে। মেয়েটা আরিয়ানের হাসির দিকে তাকিয়ে বলল, এই যে দেখুন, আপনার হাসিটাও কত সুন্দর। আমার রবের সৃষ্টি আপনি বুঝছেন, তাই তাই এত সুন্দর। আরিয়ান নিজের হাসি থামিয়ে দিল। আরে হাসি থামালেন কেন? আরেকটু হাসুন, বেশ লাগছিল। আরিয়ান কথাকে ঘুরিয়ে বলল, আপনি এখন আমার কাছে কিসের জন্য এসেছেন তা কি জানতে পারি? মেয়েটি কিছুটা ভাবুক ভঙ্গিমায় বলল, আসলে আমি মানুষটা সুন্দর, কিন্তু মাথায় প্রচণ্ড গোবর ভরা। পড়া আমার কিছুতেই মাথায় ঢোকে না। টানা 3বার ফেল করেছি। এবার করলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি এবার এক্ষুনি বিয়ে করতে চাই না। এখনও আমার পুরো পাড়া জোরে সবার শান্তির ঘুম হারাম করতে হবে। এখনই যদি বিয়ে করে ফেললে সবার ঘুম হারাম করব কিভাবে? তাই বলছি কি, এমন কোনো কি চিকিৎসা নেই যাতে আমার মাথাটা একেবারে ঝাঁকাঝাঁক হয়ে যায়? মেয়েটার এমন অদ্ভুত কথাতে আরিয়ান চুপ হয়ে যায়। আরিয়ান বিড়বিড় করে বলে, এই মেয়েকে বিয়ে করবে যে বিয়ে করবে, সে নিশ্চিত স্বইচ্ছে নিজের জন্য কবর খুঁড়বে। কি বললেন? না মানে কিছু না। আপনার নামটা কি জানতে পারি? পারিয়া তাবাসসুম। এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আপনার নাম্বারটা দিন। হ্যাঁ, নাম্বারটা দিন। আপনার যা জটিল রোগ, যাতে চিকিৎসা করার জন্য আপনার ফোন নাম্বারটাই প্রয়োজন। অদ্ভুত লোক তো আপনি মশাই, চিকিৎসা করার জন্য নাম্বার লাগে নাকি? ডক্টরকে আমি নাকি আপনি? জি আপনি। অতএব আমি এখন যা বলছি আপনি তাই করুন। ফারিয়া তার নাম্বারটা দিয়ে মুখ বেঁকিয়ে চলে গেল। ফারিয়া চলে যেতে আরিয়ান আরেক দফায় হেসে ওঠে। তার মাথায় হঠাৎ করে একটা শয়তানি বুদ্ধি চলে আসলো। ফারিয়াকে একটু জব্দ করতে হবে। মেয়েটা নিজেকে প্রচণ্ড বুদ্ধিমতী মনে করে। মেহবিন সামনের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কেননা রুমটা বেশ অন্ধকার। কিন্তু মেহবিন অনুভব করতে পারছে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। যুবকটি মেহবিনের দিকে ঝুঁকে নিজের অদর জোড়া এগিয়ে নিয়ে যায় মেহবিনের দিকে। মেহবিন তা বুঝতে পেরে নিজের আঁখি জোড়াই বন্ধ করে ফেলে। মেহবিনের বয়ার্ত মুখখানি দেখে যুবকটির বড্ড ইচ্ছে করলো এই মোহনীয় মুখটাকে আদরে ভরিয়ে দিতে, কিন্তু কিছু একটা ভেবে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করলো। মেহবিনের কপালে লেপ্টে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে দিতে মেহবিনের কানের কাছে গিয়ে ফিসফিসে সুরে বলল, তোমার চেহারাতে এক প্রকার মুগ্ধতা আছে প্রেয়সী।
যখন তুমি নিজের আখি জোড়া বন্ধ করে রাখো তখন কি ভয়ঙ্করভাবে তুমি মোহনীয় হয়ে ওঠো। আজ হাজারো নারীর মাঝে আমার চোখ শুধুমাত্র তোমাতেই সীমাবদ্ধ ছিল। এতটাই মুগ্ধ আমি হয়েছি, তোমাকে নিজেকে বারবার হারিয়ে ফেলি। যুবকটা কথাটি বলেই আর একটু শক্ত করে চেপে ধরে মেহবিনের কোমর। মেহবিন ঠায় দাঁড়িয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না তার সাথে আপাতত হচ্ছেটা কি। যুবকটি মেহবিনের হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি আমার জীবনের প্রতিটি রঙের উৎস। তাই আমি তোমাকে আজ আমার ভালোবাসার রঙে রাঙিয়ে দিলাম। তোমার জীবনে কোনো অতীতের কালো রঙের প্রবেশ আমি করতে দিব না। আজ আমি তোমায় প্রমিস করলাম। মেহবিন কিছু বলার আগে যুবকটি আস্তে আস্তে হারিয়ে গেল অন্ধকারের মাঝে। মেহবিন আর একসাথে এত কিছু সহ্য করতে পারল না। সে অনেকটা ঘোরের মাঝে আছে। তার মাথার উপর দিয়ে যেন সব যাচ্ছে। কে সেই যুবক যে এত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গেল তার সাথে? মেহবিন মাটিতে পুনরায় লুটিয়ে পড়ল। অব্র নিজের রুমে রকিং চেয়ারে বসে আছে। মায়রার গর্ভে তার সন্তান বেড়ে উঠেছে। কথাটি যতটা সহজ তার থেকেও বেশি কঠিন। অব্র এক দোটানায় পড়ে যাচ্ছে। মায়রাকে এখন সে সহ্য করতে পারছে না। অপরদিকে মেহবিনের স্মৃতি সে ভুলতে পারছে না। মেহবিন নামটি মাথায় আসতেই অব্রের মনে পড়ে যায় কালকের ঘটনাটি। মেহবিন অন্য একজনকে জড়িয়ে ধরেছিল। এসব কথা ভাবতে গেলেও রাগে মাথায় আগুন ধরে যায়। অব্র ভাঙা গ্লাসটি রাগে চেপে ধরে। সঙ্গে সঙ্গে অব্রের হাত থেকে পিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। মায়েরা রুমে এসে দেখে অব্রের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মায়েরা সঙ্গে সঙ্গে অব্রের কাছে গিয়ে অব্রের হাতটা ধরে বলে, অব্র, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, কিভাবে কাটলো? চলো তোমার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। অব্র নিজের হাতটা সরিয়ে পড়ল। মায়েরা, তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। একদমই ন্যাকামি করবে না। আমার এখন কিচ্ছু ভালো লাগছে না। কথাটি তীরের মতো বিঁধে যায় মায়রার মনের ভিতরে। সে তো শুধু ওষুধ লাগাতে এসেছিল, তবে তাকে কেন শুনতে হলো অব্রর কটুবাণী। টিপ টিপ করে নিজের চোখের পাতা খুলল মেহবিন। আব্রাহামের ঘরে নিজেকে দেখে সে কিছুটা নিশ্চিন্ত হলো। মেহবিন আস্তে ধীরে উঠে বসল। তার সামনেই আরিয়ান এবং আরহাম দাঁড়িয়ে আছে। আরহাম মেহবিনকে উঠতে দেখেই গলাতে গম্ভীর সুর এনে বলল, আমি বুঝে উঠতে পারি না, এ মেয়ের কি স্টুপিটের মতো কাজ না করলে কি হয় না? মেহবিন তখন বলে উঠল, আমি আবার কি করলাম? কি করছো তুমি? আমাকে জিজ্ঞাসা করেছ? স্টুপিট মেয়ে, তুমি ভার্সিটির স্টোররুমে কী করছিলে? হ্যাঁ, কিছু স্টুডেন্ট সেখানে তোমাকে অজ্ঞান পেয়ে আমাদের ইনফর্ম করেছে। না হলে ওরা না দেখলে আজকে অজ্ঞান হয়ে সারা রাত স্টোররুমেই তুমি পড়ে থাকতে। আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমাকেই তো জোর করে ওই। মেহবিন বাকি কথাটি আর বলতে পারল না। তার আগে রাম ধমক দিয়ে বলল, এখন তুমি তোমার স্টুপিড কাজের জন্য সাফাই দিতে যেও না কিন্তু। কথাটি বলে আরহাম মেহবিনের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এবার থেকে তোমার উপর দ্বিগুণ নজর দিব আমি। তোমার মতো স্টুপিড মেয়েকে একা ছাড়াটাই ভুল হয়েছে। আরিয়ানের দিকে কদু চেহারা করে মেহবিন বলে, দেখেছিস আরিয়ান, কেমন করে তোর ভাই আমার সাথে? সত্যি ভাই, এভাবে বকিস না তো আমার লিটল সিসকে। প্রেগনেন্সির সময় একটু একটু মাথা ঘুরিয়ে পড়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। মেহবিন ডক ডক করে তাড়াতাড়ি করে পানিটি খেয়ে ফেলে। তাড়াতাড়ি পানি খাওয়ার ফলে সঙ্গে সঙ্গে তার কাশি উঠে যায়। আরহাম মেহবিনের কাছে গিয়ে মেহবিনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এমনি এমনি কি তোমাকে আমি স্টুপিড বলি? সামান্য পানিটুকুও খেতে পারো না। মেহবিন ঠোঁট ফুলিয়ে থাকে। আরিয়ান তা দেখে হেসে ওঠে। আরহাম রাতে সবেমাত্র গোসল করে তোয়ালে দিয়ে চুল চাটতে চাটতে খালি গায়ে বেরিয়ে পড়ল। মেহবিন সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে নিজের চোখ বন্ধ করে ফেলে। আরহাম মেহবিনের দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বলল, এভাবে পিছনে ঘুরলে কেন? মেহবিন নিজের চোখ জোড়া বন্ধ করেই বলল, আপনি বেশরম হতে পারেন, আমি না, তাই পিছনে ঘুরে আছি। আরহাম ক্ষিপ্ত সুরেই বলল, এই স্টুপিড মেয়ে, একদম আমাকে বেশরম বলবে না। কী করেছি আমি? ঘরে একটা মেয়ে আছে, অথচ তার সামনে আপনি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জা করেন আপনার? বেশরম লোক একটা। বেশরম? রাইট। কথাটি বলে আরহাম কিছু একটা ভেবে মেহবিনের দিকে এগোতে লাগে। মেহবিন তো ভয়ে ডোক গিলে পিছোতে লাগলো। মেহবিন পিছাতে পিছাতে পড়ে যেতে নিলে আরহাম মেহবিনের হাত খপ করে ধরে নিজের কাছে টেনে নিল। আরহামের পশা শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে, মেহবিনের হাতে গিয়ে গড়িয়ে পড়ছে। মেহবিনের দৃষ্টি নিচের দিকে, আরহামের দৃষ্টি মেহবিনই সীমাবদ্ধ। আরহাম মিহি কণ্ঠে বলল, তুমি আমার বউ। বউ ডাকটি শুনে মেহবিনের বুকটা ধক করে উঠল।
মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম উচ্চস্বরে হেসে বলল, নকল বউ তুমি আমার। নকল বউ হলেও বউ শব্দটা তো আছে তোমার নামের সাথে। আমার মনে হয় না বউয়ের সামনে খালি গায়ে বের হলে সমস্যা হবে। আরহাম কথাটি বলেই নিজের কাবার্ডে নিজের টি শার্ট খুঁজতে শুরু করলো। মেহবিনের কানে এখনও বউ ডাকটি বেজেই চলছে। কি সুন্দর একটা শব্দ। আরহামের মুখে বেশ লাগছিল। মেহবিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পায় আরহামের বাবা ফিরে এসেছে। আরহামের বাবা এসে শুনে মেহবিন মাথায় ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসে। নিচে গিয়ে মেহবিন আরহামের বাবা আকবর সাহেবকে দেখে ফাদরে সালাম করতে নিলে তাতে বাধা দেন তিনি। পুত্রবধূকে দেখে মিষ্টি হেসে বললেন, এই সময় যুবকে না বৌমা? সব কিছুই আমি শুনেছি। সত্যি তুমি খুব মিষ্টি। আমার হাদারামটা প্রেম করতে না পারলেও বিয়েটা করতে পেরেছে, এটাই অনেক। বিয়ে করে আমার ঘরে মিষ্টি একটা মেয়ে নিয়ে এসেছে। আরহামকে এভাবে হাদারাম বলে সম্বোধন করায় আরহামের কপালে বিরক্তিকর ভাঁজ পড়ে যায়। যার মানে সে হাদারাম নামে যথেষ্ট অসন্তুষ্ট। তার ভাষ্যমতে সে যথেষ্ট বুদ্ধিমান। মেহবিনের মতো একদম স্টুপিড নয় সে। তাহলে তাকে কেন দেওয়া হলো হাদারাম নামক উপাধি? মেহবিন মুচকি হাসে আরহামের দিকে তাকায়। মেহবিনের টিটকারিমূলক হাসিতে আরহাম রাগ নাকের ডগায় চলে আসে। তবুও সে চুপ করে থাকে। এই স্টুপিড মেয়েকে সেও সঠিক সময় এলে মজা দেখাবে। আকবর সাহেব মেহবিনের দিকে তাকিয়ে বললেন, আমার হাদারামটা একেবারে তর সইল না। বিয়েও করে ফেললো, আবার বাচ্চাও। যাক, বাচ্চা হওয়ার পরে না হয় আমরা বড় করে বহুবাতের অনুষ্ঠানটা করে ফেলবো। আমার যে কি খুশি লাগছে। আরহামের মা, তুমি বরং মিষ্টিগুলো রাহেলাকে দিয়ে বের করিয়ে নাও। তোমার কথা মতো 300-র মতো প্যাকেট এনেছি। পরে লাগলে আবার নিয়ে আসবো। আরহামের বাবার কথা শুনে মেহবিন সামনের দিকে তাকায়। পুরো ড্রয়িং রুম জুড়েই মিষ্টির প্যাকেট দিয়ে ভর্তি। মনে হচ্ছে আরহামের বাবা আস্ত মিষ্টির দোকান যেন তুলে নিয়ে এসেছে। মেহবিন এত কিছু দেখে বলল, আঙ্কেল, এসব কি করছেন? এত মিষ্টির কি প্রয়োজন ছিল? আকবর সাহেব নরম সুরে বললেন, একদম আমাকে আঙ্কেল বলবে না। আমি কি তোমার আঙ্কেল হই? আমাকে বাবা বলে ডাকবে। জানো, আমার ছোটবেলা থেকে একটা মিষ্টি মেয়ের খুব শখ ছিল, কিন্তু আল্লাহ দিলেন 2 হাদারাম। কিন্তু এখন সমস্যা নেই। আমাদের ঘরে এখন আমাদের মিষ্টি মেয়ে এসে পড়েছে, তাই না রাজিয়া? আরহামের মা রাজিয়া সায় দিয়ে বললেন, একদম। আরিয়ান কথাটি শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বাবা, ইটস নট ফেয়ার। তুমি ভাইয়াকে বলেছ ঠিক আছে, বাট আমাকে একদমই হাদারাম বলবে না। সবাই আরেক দফায় হেসে ওঠে। আরহাম মনোযোগ দিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। আকবর সাহেব আবারও বললেন, এখানে তো কম মিষ্টি মা। আমার তো উচিত ছিল হাজারো মিষ্টি নিয়ে আসা। আমি নাতি নাতনি আসবে বলে কথা। আমি আমার নাতি নাতনির সাথে খেলবো, ঘুরবো, আরও কত কিছু যে করব। আরহামের বাবার কথা শুনে মেহবিন চুপ হয়ে গেল। সে আরহামের দিকে তাকালো। আরহামের দৃষ্টি এখনও ল্যাপটপেই রয়েছে। আরিয়ান হয়তো বুঝতে পারল মেহবিনের মনের অবস্থা। আরহামের মা এগিয়ে এসে বলল, এসব কিছু করার জন্য ফিট থাকতে হবে না। তার জন্য তো ঠিকমতো ওষুধ খেতে হবে, তাই না? তুমি এখনও তোমার প্রেশারের ওষুধটাও খাওনি। ডক্টর হয়ে যদি এমন অনিয়ম করো তাহলে বাকিরা কী করবে বলো তো? আকবর সাহেব মিহি হেসে বললেন, যথা আজ্ঞা মহারানী। চলুন, এক্ষুনি ওষুধটা খেয়ে নিচ্ছি। আরহামের মা হেসে ওঠেন। আরহামের মা ও আরহামের বাবা উপরে চলে যান। তারা চলে যেতেই মেহবিন আরিয়ানের কাছে এসে বলল, এবার আমার মনে হচ্ছে কি আমার এই বাড়িতে আর থাকা উচিত হবে না। মেহবিনের কথা শুনে আরহাম এবং আরিয়ান উভয়ে মেহবিনের দিকে তাকালো। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে মেহু? তুই হঠাৎ করে এরকম কথা কেন বলছিস? মেহবিন নিজের চোখের জলটুকু মুছে বলে, আসলে আমার ভিতরে এক অপরাধ বোধ কাজ করছে। এই মানুষগুলো কত সহজ সরল, কতটা ভালো। বিনা প্রশ্নে আমাকেও আমার সন্তানকে নিজেদের পরিবারের অংশ বানিয়ে দিল। এমনকি আমার সন্তানকে নিয়ে ভবিষ্যতে কত স্বপ্ন তাদের। যখন তারা সত্যিটি জানবে তখন কি হবে আরিয়ান? তাদের সব স্বপ্ন তো এক নিমিষে ভেঙে যাবে। আমি কি করে পারবো তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে? আমি তো জানি কেউ বিশ্বাসঘাতকতা করলে ঠিক কতটা কষ্ট পেতে হবে। আরহাম শান্ত সুরে বলল, আরিয়ান, তোর স্টুপিড প্যান্টকে চুপ করতে বল। সেকেন্ডলি অন্যরকম অনেক রকম ভালো কিছুর সূচনার জন্য কিছু মিথ্যে সত্য থেকেও অনেক বেশি মূল্যবান। মেহবিন থেমে যায়। আরহাম আবারও বলে, একজন নিষ্পাপ শিশু সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। এর থেকে ভালো আর কি হতে পারে? নিউ বেবির ভালোর জন্য এটুকু মিথ্যেটা আমাদের বলতেই হবে। আরহামের ফোন বেজে উঠল। অফিস থেকে ফোন করেছে। আরহাম সবাইকে বিদায় জানিয়ে ল্যাপটপ নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আরহাম অফিসে ঢুকেই রুষা তার সামনে এসে বলে, গুড মর্নিং স্যার।
মিস রুষা, আপনি হঠাৎ করে পথ আটকে দাঁড়ালেন যে, কোনো সমস্যা? রুষা মাথা চুলকে বলল, স্যার আসলে আপনি বলেছেন আমাদের চট্টগ্রামের প্রজেক্টের কথা। প্রজেক্টটার জন্য আমাদের 2-3 দিনের মাঝে চলে যেতে হবে। আপনি যদি আমার সাথে একটু আমার কেবিনে গিয়ে প্রজেক্টটা বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আরহাম রুষাকে এড়িয়ে বলল, আপনি এই বিষয়ে তাহসানের সাথে কথা বলে নিন। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। আসছি আমি, আমার একটু কাজ আছে। এক্সকিউজ মি। আরহাম নিজের কেবিনে চলে যায়। রুষা তাচ্ছিল্যের হাসি হাসে। সে খুব ভালো করেই জানে আরহাম তাকে এড়িয়ে চলার জন্যই কথাগুলো বলেছে। অব্র নিচে নেমে দেখে মায়রার বাবা এসেছেন। মায়রার বাবাকে দেখে অব্র সালাম দেয় তাকে। মায়রার বাবা বললেন, এত ভালো সুখবরটা পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। একেবারে মিষ্টি নিয়ে চলে এসেছি দেখা করতে। ইশরা বেগম হাসি মুখে বললেন, বেশ করেছেন। এরকম একটা সুখবর পেলে কি থাকা যায়? মায়রার বাবা তার মেয়ের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, ভাবতেই আমার অবাক লাগছে। সেদিনে তো আমার মেয়েটা কত বায়না করত, আজ সে নিজে এখন মা হতে চলেছে। আচ্ছা মা, তুই ভালো আছিস তো? বাবার প্রশ্নে মায়রা তার শাশুড়ি মায়ের দিকে তাকায়। তার শাশুড়ি তাকে কিছু একটা বোঝায় চোখের ইশারায়। মায়রা নিচু স্বরে বলে, আমি একদম ভালো আছি বাবা, খুব সুখে আছি। মায়রার বাবা তার মেয়ের কথা শুনে প্রশান্তির হাসি দিলেন। নিজের কথাতে নিজে অবাক হলো মায়রা। সে কতটা পরিবর্তন হয়ে গেছে। যে মেয়ে বিয়ের আগে অবধি সামান্য ব্যথা পেলে পুরো বাড়ি জুড়ে চিৎকার করত, সে কিনা এখন অপ্রত্যাহ প্রতিটি আঘাত সহ্য করে হাসি মুখে বলে দিচ্ছে সে সুখে আছে। একে হয়তো বলে বিয়ের পরে মেয়েদের পরিবর্তন। অব্র নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। আই এম গেটিং লেট, সো বাই। অব্র কথাটি বলে চলে যেতে নিলে মায়রার বাবা উঠে দাঁড়িয়ে অব্রর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, অব্র, মায়রা এখন প্রেগনেন্ট। মায়রা আমার কাছে আবদার করেছে যেন তুমি মায়রাকে নিয়ে চট্টগ্রামে ট্রিপে নিয়ে যাও। আমি চাইলে বিদেশে ট্যুরের ব্যবস্থা করে দিতে পারতাম, কিন্তু এখন মায়রার অবস্থা যা, তাতে বিদেশ যাওয়াটা ঠিক হবে না। আমি ট্রিপের সব ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু অব্রর কথার মাঝে মায়রার বাবা বললেন, দেখো অব্র, এ সময় একটু ট্যুরে গেলে মনটাও ভালো থাকে। মায়রারও এখন মন ভালো করাটা খুব দরকার। তুমি প্লিজ আর না করো না। অব্র মায়রার সাথে আপাতত না যেতে চাইলেও মায়রার বাবা ও ঈশা বেগমের জোরের কারণে এক প্রকার বাধ্য হয়ে এসে রাজি হলো চট্টগ্রামের যাওয়ার জন্য। আরাম অফিস থেকে কিছুটা দেরি করে আজ ফিরেছে। সে তার রুমে ঢুকেই দেখে মেহবিন বিছানায় বসে আছে মাথা নিচু করে। আরহাম তার কাঁধের ব্যাগটা রেখে মেহবিনের কাছে এসে বলল, এনি প্রবলেম? মেহবিন কোনো রকম মাথাটা উঁচু করে বলল, সকাল থেকে প্রচণ্ড বমি করেছি, খেতে পারছি না কিছু। আরিয়ানা দেওয়া ওষুধটা খেয়েছি, তবুও ঘুম আসছে না। একটু ঘুম হলে ভালো লাগতো। আরহাম মেহবিনের পাশে বসে বলল, আচ্ছা শুয়ে পড়ো। মানে? আরহাম আর কথা না বাড়িয়ে মেহবিনের মাথাটা নিজের কোলে নিয়ে আস্তে করে মেহবিনের মাথাটা টিপে দিতে থাকে, যেন মেহবিনের ঘুম চলে আসে। মেহবিন আরহামের কাণ্ড দেখে বলে, কি করছেন কি? আপনি এখন আমার মাথা টিপে দেবেন? সবেমাত্র অফিস থেকে এলেন, কিছুই তো খেলেনও না। আরহাম ধমক দিয়ে বলে, স্টুপিড একটা, বেশি কথা বলো, চুপচাপ ঘুমিয়ে পড়ো। কথাটি বলে আরহাম মেহবিনের চুলে বিলি কেটে দিতে থাকে। মেহবিন আরহামের ধমক শুনে চুপ হয়ে যায়। মাথাটা তার সত্যি ব্যথা করছিল, এখন কিছুটা শান্তি লাগছে। মেহবিন চোখ বন্ধ করে ফেলে। আরহাম মেহবিনের মাথায় হাত বুলাতে বুলাতে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। মেহবিন আরহামের হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ঘুমের মাঝে হঠাৎ করে মেহবিন উঠে পড়ে। এতে আরহামেরও ঘুমটা ভেঙে যায়। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে বলে, আর ইউ ওকে? এনিথিং রং? মেহবিন মুখ চেপে ওয়াশরুমে চলে যায়। আরহাম বুঝতে পারছে মেহবিনের বমি আসছে। মেয়েটাও সকাল থেকে কিচ্ছু খায়নি, তার মধ্যে বমির জন্য আরও দুর্বল হয়ে যাবে। মেহবিন ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আরহাম উঠে গিয়ে মেহবিনের হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে মেহবিনের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। মেহবিন পানিটা আস্তে করে খেয়ে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। প্রচণ্ড দুর্বল লাগছে তার শরীরটা। আরহাম মেহবিনের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, বেশি খারাপ লাগছে? আমি কি আরিয়ানকে ডেকে নিয়ে আসবো? মেহবিন কোনো রকম বলে, তার প্রয়োজন নেই। আরিয়ান কেবলমাত্র ওটি করে ফিরেছে, এখন ঘুমাচ্ছে। শুধু শুধু বিরক্ত করার প্রয়োজন নেই। আপনিও তো সেই কখন এসেছেন, কিছু তো খেলেন না। আপনি বরং খেয়ে ঘুমিয়ে পড়ুন। কথাটা বলার সাথে সাথে মেহবিনের বমি চলে আসে। এবার মেহবিন আরহামের শার্টের উপরেই বমি কেড়ে ফেলে।
আরহাম পুরো শার্ট নষ্ট হয়ে গেছে। মেহবিনের অপরাধের চোখে তাকিয়ে থাকে আরহামের দিকে। মেহবিনের বিড়বিড় করে বলে, মেহবিন, এবার তুই একেবারে গেলি রে। এমনিতেই মানুষটা মাত্র অফিস থেকে এলো, তার মধ্যে আবার তার নষ্ট করে ফেললি তুই। মেহবিন ভাবল আরহাম বোধহয় তাকে অনেক বকাবকি করবে, এইভাবে বমি করে তার শার্টটা নষ্ট করে ফেলায়। কিন্তু আরহাম এসব কিছুই করলো না। আরহাম চমৎকার একটা হাসি দিয়ে বলল, ডোন্ট বি প্যানিকড, ওকে? প্রেগনেন্সির সময় এসব কিছুই নর্মাল, ঘন ঘন বমিও হয়, এইসব নিয়ে এত চিন্তার কিছু নেই। তাই তুমি একটু বসো, আমি এখনই চেঞ্জ করে নিয়ে আসছি। আরহাম উঠে ওয়াশরুমে চলে যায়। মেহবিন অবাক হয়ে আরহামে যাওয়ার পানে তাকিয়ে থাকে। সে শুধু ভাবছে আরহাম কিভাবে সহ্য করলো এগুলো। অন্য একটা মেয়ে তার গায়ে বমি করে ফেলল, সেই ঘৃণায় মুখ ছুটকে নিয়ে যাবে, বকাবকি করবে, তা না করে উল্টো হেসে দিয়ে মেহবিনকে ভালো করে বুঝিয়ে চেঞ্জ করতে চলে গেল। কেমন অদ্ভুত ভালো মানুষ আরহাম। আচ্ছা, অভ্র যদি এখন এই সময় এরকম পরিস্থিতিতে থাকতো তাহলে কি করতো সে? নিশ্চয় আরহাম যা করেছে তার উল্টোটা করত। এরকম একটা বাজে পরিস্থিতিতে আরহামের মতো দায়িত্ববান মানুষটাকে পেয়ে মেহবিন সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করছে। মায়েরা খুশি মনে নিজের লাগেজ গুছিয়ে ফেলেছে। বাবাকে বলে সে অভ্রকে চট্টগ্রামের ট্যুরের জন্য রাজি করিয়ে ফেলেছে। মায়েরা ধারণা মতে অফিসের এত কাজের চাপে বোধ হয় অভ্রর মেজাজ সবসময় উগ্র থাকে, তাই এভাবে মায়েরার সাথে সবসময় খারাপ আচরণ করে ফেলে। কিন্তু একটিবার দুজনে মিলে কোথাও ঘুরতে চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। ট্যুরে শুধু অভ্র এবং মায়েরা থাকবে। দুজন একা বেশ আনন্দ করে ঘুরে বেড়াবে পুরো চট্টগ্রাম জুড়ে। এই বেড়ানোর চলে মায়েরা তার এবং অভ্রের মাঝে সব দূরত্ব মিটিয়ে ফেলবে। তাদের মাঝে আর কোনো মেহবিন নামক কাঁটা থাকবে না। মায়েরা তার পেটে হাত রাখে। এই সন্তানের ভবিষ্যতের জন্য হলেও সব কিছু ঠিক হতেই হবে। মেহবিনকে কিছুতেই মায়েরা অভ্র জীবনে ফিরে আসতে দিবে না। মায়েরা বারান্দায় গিয়ে দেখে অভ্র কোথাও নেই। অভ্র আবার কোথায় গেল? অভ্রকে খুঁজতে খুঁজতে মায়েরা ড্রয়িং রুমের কিনারা গিয়ে শুনতে পেল অভ্রর গলা। অভ্র ফোনে কাউকে কিছু বলছে। আরহাম ওয়াশরুম থেকে বেরিয়ে আরেকটা শার্ট পরে সোজা রুম থেকে বেরিয়ে পড়ে। মেহবিন বুঝতে পারল না আরহাম হঠাৎ কোথায় গেল। মেহবিন আরহামের পিছন পিছন নিচে চলে যায়। এখন প্রায় গভীর রাত। বাড়িতে সবাই এখন ঘুমিয়ে আছে। আরহাম রান্নাঘরে গিয়ে স্যুপ বানানো শুরু করলো মেহবিনের জন্য। মেহবিন তা দেখে আরহামের কাছে গিয়ে বলল, কি করছেন কি? আপনি তো এখনও কিছু খাননি। নিজে না খেয়ে আমার জন্য আপনি স্যুপ বানাচ্ছেন কেন? আমি এখন স্যুপ খাবো না। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে বলল, একদম স্টুপিটের মতো কথা বলবে না, ওকে? সকাল থেকে না খেয়ে শুধু বমি করছো। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। চুপচাপ টেবিলে গিয়ে বসো। মেহবিন কিছু বলার আগে আরহাম আরেক দফা মেহবিনকে রাম দমক দিল। মেহবিন দমক খেয়ে চুপচাপ বসে পড়ল। লোকটা এমনভাবে দমক দেয় যেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষও অজ্ঞান হয়ে যাবে। মেহবিন তো এখন অভ্যেস হয়ে গেছে। আরহাম চুপটা বানিয়ে টেবিলে রেখে মেহবিনের দিকে এগিয়ে দিয়ে বলল, চুপচাপ স্যুপটা খেয়ে নাও, নো মোর টক, ওকে? মেহবিন মাথা নাড়িয়ে খাওয়া শুরু করলো। আরহাম নিজের জন্য নুডলস বানাতে চলে গেল। আজকে রাতটা নুডলস খেয়েই সে কাটিয়ে দিবে। আরহাম মেহবিনের দিকে কড়া নজর রেখে রান্না করছে, যেন মেহবিন পুরোপুরি স্যুপটা খায়। মেহবিন আরহামের দিকে মুচকি হেসে খাওয়া শুরু করলো। এই মুচকি হাসির মানে বুঝতে পারল না আরহাম। মেহবিনের মুচকি হাসার কারণ সঠিক হচ্ছে আরহামের এই ছোট্ট ছোট্ট যত্নগুলো। সব মেয়েই হয়তো এরকম একজন স্বামী পাওয়ার জন্য প্রতীক্ষা করে। আরহামের প্রেয়সী যে হবে সে নিশ্চয়ই খুব ভাগ্যবতী হবে। কিন্তু কে সে ভাগ্যবতী? আচ্ছা, তার মতো ভাগ্য যদি মেহবিনের হতো তাহলে কি খুব খারাপ হয়ে যেত? অভ্র যদি আরহামের মতো হতো তাহলে তো মন্দ হতো না। মেহবিনের ভাবনার মাঝে আরহাম নুডলসটা নিয়ে এসে বসে পড়ল। আরহাম ব্রুকুসকে বলল, এই যে স্টুপিড মেয়ে, চুপটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে সেই খেয়াল আছে তোমার? সত্যি স্টুপিড এর কত প্রকার কাজ আছে তা তোমাকে না দেখলে না বোঝাই যাবে না। আরহাম কথাটি বলেই নিজের খাওয়া বাদ দিয়ে মেহবিনের স্যুপের বাটি নিয়ে মেহবিনকে খাইয়ে দিচ্ছে। আরহামের কাণ্ডে মেহবিন আনমনেই হেসে উঠল আরেকবার। সত্যি তার ধারণা ভুল। অভ্র চাইলেও আরহামের মতো হতে পারবে না। মেহবিন আনমনে বলে উঠল, আরহাম হাসান তালুকদার একজনই আছে, সবাই আরহাম হাসান তালুকদার হতে পারে না।
ফারিয়া পুরো পাড়া জুড়ে আজ সবার বাড়িতে ঘুরছে। বাড়িতে আজ সে কিছুতেই যাবে না। বাড়িতে গেলে নিশ্চিত জুতোর বাড়ি খেতে হবে তাকে। ফারিয়া স্যার আজ তার মানে বাড়িতে বিচার দিয়েছে। গণিত পরীক্ষায় আবারও সে ফেল করেছে। ফারিয়া ভাবে তার মাথায় গোবর থাকলে কি সে করবে? সব করার তো ওই ডক্টরের করতে হবে। আচ্ছা, ওই ডক্টর তো কল করলো না। ফারিয়া নিজ থেকে আরিয়ানকে ফোন করলো। আরিয়ান তখন ঘুমাচ্ছিল। ফোনের আওয়াজ পেয়ে সে দরপড়িয়ে উঠে বসে। সে ভেবেছে হয়তো হসপিটাল থেকে ফোন করেছে কেউ, তাই সে দ্রুত ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে তেজি গলায় মেয়ের কণ্ঠ বলে ওঠে, এই যে ডাক্তার সাহেব, শুনছেন? সরি, কে আপনি? আমার এখন ডিউটি নেই, আমি ঘুমাচ্ছি। সো বাই। একদম কাটবেন না। আপনি আমাকে আপনি ফারিয়া চিনতে পেরেছেন? যার নাম্বার আজ সকালে নিয়েছেন? আপনার চিকিৎসার কি হলো? আমি বাড়িতে ঢুকতে পারছি না, আর এদিকে আপনি শান্তিতে ঘুমাচ্ছেন। কেমন ডক্টর আপনি বলুন তো? আরিয়ান মাথায় হাত দিয়ে দিল। আজ এই মেয়ের জন্য তার ঘুম আজ হারাম হয়ে যাবে। মায়েরা আরেকটু কাছে গিয়ে শুনতে পায় অব্র কাউকে ফোনে বলছে, এক প্রকার বাধ্য হয়েই আমাকে চট্টগ্রাম যেতে হচ্ছে। আমি যতদিন থাকবো না ততদিন তোকে মেহবিনের সব খবর আমাকে দিতে হবে। তোর যত টাকা লাগে আমি দিব, কিন্তু যে করেই হোক মেহবিন কোথায় আছে, ঠিক কার সাথে, সব ইনফরমেশন আমার লাগবে। যতক্ষণ পর্যন্ত মেহুর খবর পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না রে। কথাটি বলে অব্র ফোনটা কেটে দেয়। মায়েরা তার দিকে অশ্রুমাখা চোখে তাকিয়ে আছে। অব্র সেই চোখের চাহনিকে গুরুত্ব না দিয়ে চলে যেতে নিলে মায়েরা অব্রর হাত ধরে ফেলে। প্রেগনেন্সির সময়টায় মায়েরার মতো কোনো মেয়ে চাইবে না নিজের স্বামী তার প্রাক্তনকে নিয়ে ব্যস্ত থাকুক। অব্র এখন মায়েরাকে নিয়ে চিন্তা করার সময়। তা না করে অব্র তার প্রাক্তন স্ত্রীর চিন্তায় চিন্তিত। মায়েরা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই অব্রর হাত ধরে অব্র দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, আচ্ছা অব্র, কিসের এত দরদ তোমার মেহবিনের উপর? তুমিই তো একদিন বলেছিলে মেহবিন শুধুমাত্র তোমার ব্যবহারের বস্তু মাত্র। তাহলে কেন তার জন্য আজ তোমার এত বেশি চিন্তা? আমি প্রেগনেন্ট অব্র। আমার গর্ভে আমাদের ভালোবাসার চিহ্ন বেড়ে উঠেছে প্রতিনিয়ত। তুমি তাকে নিয়ে চিন্তা না করে মেহবিনকে নিয়ে পড়ে আসো। তুমি ঠিক কী চাইছো বলো তো অব্র? অব্র মায়েরার হাত নিজে থেকে ছাড়িয়ে মায়েরার বাহু শক্ত করে চেপে ধরে। এতে মায়েরা ব্যথায় কুঁকড়ে উঠল। অব্র তেজি গলায় বলে উঠল, শুনতে চাও সত্যি কথা? তাহলে শুনে নাও। আমার পক্ষে তোমাকে কিংবা তোমার ন্যাকামিগুলো সহ্য করা পসিবল হচ্ছে না। আমি আমার প্রাক্তন স্ত্রীর চিন্তা করব। কেননা একদিনের জন্য হলেও আমি তাকে নিজের বউ হিসাবে কবুল করে নিয়েছিলাম। তাই সে কোথায় থাকছে কিংবা কার সাথে থাকছে আমাকে তা জানতেই হবে। তুমি আমার সন্তানের মা হতে চলেছ, তাই চুপচাপ তোমার কথা মতো চট্টগ্রাম যাচ্ছি। কিন্তু বলেও ভাববে না আমি তোমার জন্য যাচ্ছি। আমি আমার মায়ের অনুরোধ ফেলতে পারি না, তাই যাচ্ছি। তুমি শুধু ততটুকুই অধিকার বিস্তার করবে আমার উপর, যতটুকু অধিকার আমি তোমাকে দিব। অব্রর মায়েরার এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। মায়েরা হাত শক্ত করে দাঁড়িয়ে থাকে। তা পাশে থাকা ফুলের টবটা হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে, যা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। যেমনটা আজ মায়েরার মনটা অব্র টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে। মায়েরার ইচ্ছে করছে এখন গিয়ে মেহবিন নামক কাঁটাটাকে মেরে ফেলতে। মায়েরার মনে হচ্ছে মেহবিন হচ্ছে একটা তার জীবনের সবচেয়ে বড় কাঁটা, যাকে উপড়ে ফেলতে পারলে বোধহয় তার এবং অব্রের জীবনটা আরও সুখময় হয়ে উঠবে। মায়েরা নিচে ধপ করে বসে পড়ে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তার। মেহবিনকে সম্পূর্ণ স্যুপটা খাইয়ে আরহাম নিজের খাবারটুকু শেষ করে ফেলে। তারপর আরহাম মেহবিনকে আস্তে করে ধরে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দেয়। আরহাম নরম কণ্ঠে বলে, তুমি আপাতত ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। সমস্যা হলে আমাকে ডেকে তুলবে। স্টুপিটের মতো নিজে নিজে কিছু করতে যাবে না কিন্তু। মেহবিন বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। আরহাম তার বালিশটা নিয়ে সোফায় ঘুমাতে চলে গেল। আরহাম দেখলো আরহামের ফোন বেজে উঠেছে। রুষা ফোন করেছে। আরহাম ফোনটা হাতে নিয়ে সোফায় বসে রিসিভ করলো। আরহাম বলল, এনিথিং রং রুষা? রুষা নামটি শুনে মেহবিন তার চোখ খুলে ফেলল। কে এই রুষা? আরহামের সে প্রেয়সী নয় তো? ফোনের অপর পাশ থেকে রুষা ক্লান্ত গলায় বলল, আজকে খুব ক্লান্ত লাগছিল স্যার, তাই আপনাকে ফোন দিলাম। আপনার গলাটা শুনতে বড্ড ইচ্ছে করছিল। জানেন স্যার, আমরা যখন আমাদের খুব কাছের কারো গলা একটু শুনি তখন আমাদের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। আপনি হয়তো নিজেই জানেন না আপনি আমার কতটা কাছের, কতটা আপন। স্যার কিছু বলছেন না কেন? একটু কথা বলুন না।
আরহাম আর শুনল না রুষার কথা বলা ব্যক্তবাণীগুলো। সঙ্গে সঙ্গে কেটে দিল রুষার ফোন। রুষা তাতে বিন্দুমাত্র অবাক হলো না। আরহাম সবসময় রুষার অনুভূতিগুলো বুঝে ও না বোঝার ভান করে থাকে। রুষা মুচকি হেসে বলল, স্যার, আপনাকে অনুভূতি সম্পর্কে আর কি বলবো আমি? যে নিজে অনুভূতিগুলো বুঝতে চায় না তাকে বোঝানো শুধুমাত্র বৃথা ছাড়া আর কিছুই না। আরহাম বারান্দায় চলে যায়। আরহাম জানে রুষার মনে আরহামের জন্য অন্যরকম অনুভূতি আছে, যা আরহাম কখনোই চায় না। একতরফা তো সব কিছু হয় না। রাত বেশ গভীর হয়ে উঠেছে। শহরে রয়েছে এক প্রকার নিস্তব্ধতা। আরহাম এই মুহূর্তে খুব করে চায় কেউ তার পাশে থাকুক। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে আরহাম গাড় কাত করে দেখে মেহবিন। মেহবিনের দিকে তাকাতে মেহবিন নিচু গলায় বলল, আপনিই তো বলেছিলেন অনুভূতিগুলো সুন্দর হয়, তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? ভালোবাসার অনুভূতি থেকে? রুষার অনুভূতি থেকে পালাচ্ছি। রুষা আমাকে পছন্দ করে, কিন্তু আমি নই। আমার কাছে তো অনুভূতি সর্বদাই সুন্দর। আরহামের কথায় মেহবিন আরহামের দিকে তাকায়। আরহাম মৃদু হেসে বলে, জানো মেহবিন, আমরা যখন অন্য কারো ভালোবাসার মায়াজালে নিজেদের জড়িয়ে ফেলি, তখন পৃথিবীর অন্য কোনো অনুভূতি আমাদের মনটাকে স্পর্শ করতে পারে না। আমিও হয়তো এমনই একজনের মায়াতে সীমাবদ্ধ হয়ে গিয়েছি। সে মায়া কাটিয়ে অন্য কারো অনুভূতি অনুভব করা আমার পক্ষে সম্ভব নয়। আমি কাটাতেও চাই না সেই মায়া। মেহবিনের বুকটা কেন যেন কেঁপে ওঠে কথাগুলো শুনে। তার মানে তার ধারণা সঠিক, আরহামের জীবনেও কেউ একজন আছে। কিন্তু কে সে ভাগ্যবতী? বড্ড জানতে ইচ্ছে করছে মেহবিনের। শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে। মেহবিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পারিয়া আরিয়ানকে ফোন দিয়েই বলল, এই যে মিস্টার ডক্টর, সকালে যে এতগুলো বাসন ছাড়লেন, কই গেল আপনার সেই বাসন? চিকিৎসা শুরু না করে আপনি এখন ঘুমাচ্ছেন। এদিকে আমার মা আমার জন্য জুতো নিয়ে বসে আছে। আজকে যদি আমি জুতোর বাড়ি খাই না, আই প্রমিস, এর দায়ে আপনাকে আমি জেলে ঢুকাবো। আরিয়ান এবার নড়ে চড়ে উঠে বসল। তারপর গলাটা পরিষ্কার করেই বলল, আর ইউ সিরিয়াস? মানে এখানে আমার দোষটা কোথায়? নিজে ফিল করবেন, আবার তার জন্য জুতার পেটানো খেলে সেই দোষ আমার? এখানে তো বলা যায় যত দোষ নন্দঘোষ। পারহিয়া সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলল, চুপ করুন তো আপনি। আপনার প্রবাদ বাক্য শুনতে আমার ফোনে টাকা খরচ করে আপনাকে আমি ফোন দেইনি। আগে বলুন, কি করলে আমার মাথায় একটু গিলু হবে? আরিয়ান কিছু একটা ভাবল। এ বজ্জাত মেয়েকে উচিত শিক্ষা দিবে সে। তার রাতের ঘুম হারাম করেছে। আরহাম কিছুক্ষণ পরেই বলল, আমাকে এখন ভিডিও কল করুন। হোয়াট 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 না করে ভিডিও কল করুন। চিকিৎসা করব আপনার। ফারিয়া আরিয়ানের নাম্বারে ভিডিও কল করে। ভিডিও কল করার সঙ্গে সঙ্গেই আরিয়ান তাকিয়ে দেখে পারিয়া বাহিরে আছে। আরিয়ান বলল, আপনি বাহিরে কেন এত রাতে? বাসায় যাননি এখনও? হারে ভাই, বললাম না বাসায় গেলে আজ মায়ের জুতোর বাড়ি খেতে হবে, তাই তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আরিয়ান কিছু একটা বেয়ে বাঁকা হেসেই বলল, পারফেক্ট, এখানেই হবে। কি হবে? আপনার চিকিৎসা হবে। এক্ষুনি 100 বার কান ধরে উঠবস করুন। পারিয়া চিৎকার করে বলে উঠল, এমা, একদম না, আমি কিছুতেই এটা করব না। আরিয়ান মুখে হাত দিয়ে বলে, ওকে, তাহলে আমি রাখছি। আমি আপনার চিকিৎসা করব না। যান, বাড়ি গিয়ে মায়ের জুতোর বাড়ি খান। আরিয়ান ফোনটা কাটতে নিলেই ফারিয়া তাতে বাধা দিয়ে বলল, এমা, না না, প্লিজ কাটবেন না ফোনটা। আচ্ছা, আপনি যা বলছেন সেটাই করব আমি। কথাটি বলে ফারিয়া ফোনটার ক্যামেরায় বেঞ্চে সেট করে কান ধরে উঠবস করতে থাকে। আরিয়ান তো বেশ মজা নিচ্ছে ভিডিও কল দিয়ে। মেয়েটা সত্যি আসলে খুবই বোকা। ফারিয়া কানে ধরে উঠবস করছে আর আরিয়ানের পুরো গুষ্টি ধুয়ে দিচ্ছে। ফারিয়া বিড়বিড় করে বলল, বেটা খাটাস, ডাক্তারের ঘরে ডাক্তার। যদি আমার মাথায় গিলু না আসে না, তাহলে তোর আমি পিন্ডি চটকামু। আমার দিয়ে কান ধরে উঠবস করানোর শখ জন্মের মতো মিটিয়ে দিব আমি। মেহবিন ঘুম থেকে উঠে দেখে পুরো রুমটার দিকে তাকিয়ে মুচকি হাসে। আরহাম সত্যি সত্যি পুরো ঘরটাকে অনাগত বাচ্চার জন্য সুন্দর করে সাজিয়ে ফেলেছে, যেমনটি মেহবিন চেয়েছিল। মেহবিন উঠে গিয়ে বাচ্চার জন্য নিয়ে আসা ছোট্ট বিছানায় হাত বোলায়। এই ছোট্ট বিছানায় যখন তার ছোট্ট সোনা ঘুমিয়ে থাকবে, তখন কিন্তু বেশ লাগবে। মেহবিন মুচকি হাসে। তখনই আরহাম অনেকগুলো প্যাকেট হাতে নিয়ে রুমে ঢুকে। এতগুলো প্যাকেট দেখে ব্রু কুঁচকায় মেহবিন। আরহাম প্যাকেটগুলো রেখে দিয়ে বলে, দেখো তো কেমন হয়েছে। মেহবিন প্যাকেটগুলো খুলে দেখে প্যাকেটে সব ছোট্ট ছোট্ট বাচ্চাদের পোশাক। প্রায় 10টার মতো প্যাকেট আছে। মেহবিন এসব দেখে বলে, এগুলো কার জন্য? আরহাম হাসি মুখে বিছানায় বসে বলে, কেন, নিউ বেবির জন্য যে আসছে।
আর মাত্র 6টা মাস, তারপরেই তো নিউ বেবি চলে আসবে। পছন্দ হয়েছে? আমি শুধু আপাতত কিছু কিনে রাখলাম। আমি ভাবছি বেবির জন্য আরও ড্রেস কিনবো এবং একটা ছোট্ট মিনি সাইজের কাবারও কিনবো, যেখানে শুধু নিউ বেবির সব ড্রেস থাকবে। আরহাম বেবির জন্য নিয়ে আসা ড্রেসগুলো বের করে মেহবিনকে দেখাচ্ছে এক এক করে। মেহবিন শুধু আরহামকে দেখেই যাচ্ছে। মানুষটা কতটা খুশি। মানুষটা কি ভুলে গেল বাচ্চাটা জন্ম হয়ে গেলে মেহবিন ও তার সন্তান এই বাড়ি ছেড়ে চলে যাবে? হয়তো ভুলে গেছে। মেহবিন একবার ভাবলো আরহামকে এসব করতে মানা করবে, কিন্তু পরক্ষণে ভাবলো মানুষটা কত খুশি। শুধু শুধু মানা করে মানুষটার মুখের হাসিটাকে বিলুপ্ত করার কোনো মানেই হয় না। মানুষটা হাসছে, হাসুক না একটু। বড্ড সুন্দর লাগে মানুষটাকে হাসলে। আরহামের হাসি দেখে মেহবিন নিজেও হাসল। মেহবিন আরহামের হাসির মুখের দিকে তাকিয়ে ভাবল, লোকটার এই হাসি মুখটাকে দেখে যে কোনো রমণী সারাটা জীবন পার করে দিতে পারবে। আচ্ছা, অব্রর আগে যদি আরহাম মেহবিনের জীবনে আসতো, তাহলে হয়তো মেহবিনের জীবনটা অন্যরকম হতে পারত। আরহামের ভালোবাসায় জীবনটা অন্যরকম সুন্দর হতে পারত। নিজের মাথায় এরকম উদ্ভুত ভাবনা চলে আসায় মেহবিন নিজের মাথায় নিজেই টোকা মারে। এইসব কি ভাবছে সে? তার কি এত ভাগ্য আছে যে আরহামের মতো মানুষ তাকে ভালোবাসবে? আরহাম তো অন্য কাউকে ভালোবাসে। সেই ভাগ্যবতী রমণীটিকে একটিবার চোখে দেখতে চায় মেহবিন। আরহামে তো চমৎকার মানুষ, যাকে ভালোবাসে সে নিশ্চয়ই খুব বিশেষ কেউ হবে। মেহবিনের ভাবনার মাঝে আরহাম বিঘ্ন ঘটিয়ে বলে, এই যে মেয়ে, তখন থেকে কি এত ভাবছো বলো তো? আরহাম সাহেব, আমার মাঝে মাঝে মনে হয় কি, কিছু কিছু মানুষ যদি আমাদের জীবনে একটু আগে আসতো, তাহলে বোধহয় কিছু পরিণতি অনেক সুখময় হতো। বলুন। মেহবিনের কি হলো কে জানে। মেহবিন কথাটি বলেই উঠে বারান্দায় চলে যায়। সে আরহামকে নিয়ে এতক্ষণ ধরে যা ভাবছিল, যা ভাবতে গেলে মেহবিনের মুখে লজ্জা এসে ভিড় করে। সে কিভাবে আরহামকে নিয়ে ভালোবাসার কথা ভাবল? তার মনে কি নতুন কোনো অনুভূতি উকি দিচ্ছে, যাকে বলে ভালোবাসার অনুভূতি? আরহাম মেহবিনের পিছনে এসে বলে, কি হলো, এভাবে উঠে চলে এলে কেন? আরহামের সামনে মেহবিনের কেন যেন দাঁড়াতে ইচ্ছে করছে না। মেহবিন দৌড়ে রুমের বাহিরে চলে যায়। আরহাম তাজ্জব বনে যায়। মেয়েটার হঠাৎ করে কি হলো? আরিয়ান কাল রাতে এক প্রকার ঘুমায়নি বলতে গেলে। কিছুক্ষণ পরে আরিয়ানকে হসপিটালে যেতে হবে। আরিয়ান বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। তখনই তার চোখ যায় বাগানে থাকা দুই প্রেমিক প্রেমিকার দিকে, যারা আর কেউ নয়, বাড়ির কাজের মহিলা রাহেলা এবং ড্রাইভার মজনু। মজনু কিছুটা ভাব নিয়ে রাহেলাকে বলছে, বুঝছো নি রাহেলা, আমাগো গ্রামে মানছে আমারে আবার অনেক সম্মান করে। তোমার যখন আমার বউ কইরা গ্রামে লইয়া যাবো, সবাই খালি তোমার দিকে চাইয়া থাকবো। তুমি তো চাইয়া থাকার মতোই সুন্দরী। রাহেলাকে সুন্দরী বলে সম্বোধন করায় লজ্জায় মুখ ফিরিয়ে নেয় রাহেলা। মজনু রাহেলার আরেকটু কাছে গিয়ে বলে, রাহেলা সুন্দরী, তোমার হাতটা একটু দাও তো দেখি। ওই দিন তো কুদ্দুস আইসা পড়ছিল, শালাটা আইসা সব শেষ করে দিছিল। রাহেলা লজ্জা নিয়ে মজনুর দিকে হাত বাড়িয়ে দেয়। আরিয়া নিজের চোখ বন্ধ করে ধমকে বলে, এই তোমরা থামো ভাই, আমি এখনও সিঙ্গেল। এসব প্রেম ভালোবাসা আমার সামনে একদমই এলাও না। সঙ্গে সঙ্গে রাহেলা নিজের হাত ছাড়িয়ে নেয়। তার ইচ্ছে করছে মাটি পাক করে ঢুকে যেতে। ছোট সাহেব তাকে এখন কি ভাববে? মজনু তো পারলে এখনই চিৎকার করে কাঁদত। তার রোমাঞ্চের সময় শুধু সবাই এসে বাধা দেয়। রাহেলা লজ্জায় দৌড়ে চলে যায়। মেহবিন দৌড়ে নিচে নেমে বাগানে আসতে রাহেলার সাথে ধাক্কা খায়। মেহবিন কোনো রকম সরি বলে। রাহেলাকে আর পায় কে? সে তো দৌড়। মজনু দুঃখে বাগান থেকে চলে গেল। আরহাম বারান্দায় দাঁড়িয়ে সব কাণ্ড দেখছে। আরহাম বলল, বুঝলাম না, সবার হচ্ছেটা কি? সবাই তো লজ্জা পাচ্ছে কেন? আরহামের মা এসব দেখে বললেন, কিরে আরিয়ান, রাহেলার আবার কি হলো? আরিয়ান হাসতে হাসতে এসে বলল, লজ্জা পেয়েছে মা, প্রেম করতে গিয়ে লজ্জা পেয়েছে। তুমি বরং এবার রাহেলা মজনুর বিয়েটা দিয়েই দাও মা। আরহামের মা হাসলেন। আরিয়ান খেয়াল করল মেহবিনের মুখেও লজ্জায় ভাব। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে বলল, রাহেলা লজ্জার কারণটা বুঝলাম, কিন্তু তুই লজ্জা পাচ্ছিস কেন বোন? আরিয়ানের প্রশ্নে থতমত খায় মেহবিন। মেহবিন আরহামের দিকে তাকাতে খেয়াল করলো আরহামের দৃষ্টি মেহবিনের মাঝে সীমাবদ্ধ। আরহামের এমন দৃষ্টিতে আরেক দফা লজ্জা পেল মেহবিন। মেহবিনের আচরণ সব কিছুই আরিয়ানের মাথার উপর দিয়ে যেন যাচ্ছে। ইশরা বেগম মায়রার ঘরে এসে দেখে মায়রা ঘরের এক কোণে চুপটি মেরে বসে আছে। ইশরা বেগম মায়রার দিকে এগিয়ে গিয়ে মায়রার পাশে বসে বললেন, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন মায়রা? মায়রা চুপ করেই রইল। ইশরা বেগম জানেন মায়রার কি হয়েছে। অব্রর আওয়াজ তিনি নিজ থেকেই শুনেছেন। অব্রর মাথায় মেহবিনের বুধ খুব ভালো করেই ঢুকেছে, তিনি তা বুঝতে পারছেন।
মায়েরা নীরবতা ভেঙে বলল, আমি বোধহয় অব্রকে ধরে রাখতে পারলাম না। অব্র মেহবিনকে বলতেই পারছে না। ঈশা বেগম মায়রার মাথায় হাত বুলিয়ে বললেন, মায়রা তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি তো এখন একা নও। তোমার সাথে এখন আমার বংশের প্রদীপ, আমার অব্রের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। তাই বলছি একটু শান্ত হও। চট্টগ্রামের ট্রিপে তো পরশু যাচ্ছ, সেখানে তুমি এবং অব্র থাকবে শুধু। সেখানে মেহবিন নামক কোনো ছায়া থাকবে না তোমাদের জীবনে। দেখবে অব্র আবারও তোমাকে ভালোবাসবে। নিজের শাশুড়ির কথায় নিশ্চিন্ত হয় মায়রা। অব্র প্রতিদিনই অফিস থেকে এসে প্রথমে মেহবিনের রুমে ঢোকে, একটু শান্তির জন্য। মেহবিনের ঘরের প্রতিটি কোনায় কোনায় মেহবিনের স্মৃতি জমে আছে। আজও তার ব্যতিক্রম হয়নি। অব্র আজকে অফিস থেকে এসে প্রথমে মেহবিনের রুমে ঢুকেছে, কিন্তু রুমে ঢুকেই সে হতবাক। মেহবিনের জিনিস সব ফেলে দিচ্ছে জাবেদা। জাবেদা হচ্ছে অব্রদের বাড়ির কাজের লোক। এভাবে মেহবিনের জিনিস ফেলে দেওয়ায় অব্রর মাথায় আগুন ধরে যায়। অব্র জাবেদা থেকে জিনিসগুলো নিয়ে বলে, হাউ ডেয়ার ইউ, কার পারমিশনে তুমি মেহুর জিনিসে হাত দিয়েছ? আমার পারমিশনে। ঈশা বেগম কথাটি বলে রুমে ঢোকেন। অব্র অবাক হয়ে বলে, মা তুমি এসব কেন করছো? কেন আবার? শুধু শুধু এইসব জিনিস রেখে গেলাম, ঘরটা খালি করে দেওয়াই তো ভালো। অব্র ক্ষিপ্ত গলায় বলল, ব্যাস মা, তোমার অনেক কথা শুনেছি আমি, এই কথাটি আমি শুনতে পারবো না। এখান থেকে মেহুর একটা জিনিসও সরানো হবে না। যদি তা করা হয় তাহলে এর ফল কিন্তু খারাপ হবে। অব্র গটগট করে রুমে চলে গেল। ঈশা বেগম হতভম্ব হয়ে গেলেন। যে ছেলে তার মুখের উপর কথা বলতে সাহস দেখাতো না, আজ সে ছেলে কিনা তাকে এক প্রকার শাসিয়ে চলে গেল। এসব হচ্ছেটা কি? ড্রয়িং রুমে আরিয়ানা ও আরহামের বাবাও বসে আছেন। আরহামের মা বারবার মেহবিনকে খেতে বলছে, কিন্তু মেহবিন কি খাওয়ার মতো মেয়ে? সে কিছুতেই খেতে চাচ্ছে না। আরিয়ান টিভি দেখতে দেখতে বলে, ভাবি তুমি এখন ভালো মতো খেয়ে নাও, না হলে ভাই এসে ধমকে তোমাকে খাওয়াবে। আরিয়ান বলতে দেরি হলেও আরহাম তা কাজে করে দেখাতে আর দেরি করলো না। আরহাম অফিস থেকে এসে মেহবিনের কাণ্ড দেখে রাম ধমক দিয়ে বলল, এই স্টুপিড, তুমি খাচ্ছ না কেন? হ্যাঁ, তোমাকে ঠিক কি বললে তুমি একটু ঠিক হবে বলো তো? মেহবিন ঠোঁট উল্টিয়ে বলে, আমার খেতে ইচ্ছে না করলে আমি কি করব? আরহামের মা বললেন, আরহাম, মেয়েটাকে এভাবে বকিস না তো। আরহামের বাবা খবরের কাগজ ভাঁজ করেই বললেন, আমার মেয়েটাকে একদমই বকবে না এভাবে আরহাম। প্রেগনেন্সির সময় মেয়েদের রুচি থাকে না, একটু ভালো করে বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে হয় তাদেরকে। আরহাম তার কাঁধের ব্যাগটা রেখেই বলল, তোমাদের কি মনে হয় আমি বলিনি? এই স্টুপিড মেয়ে ভালো কথা শোনার মতো মেয়েই না, ওকে ধমকিয়েই খাওয়াতে হবে। আমি যে কি করব আমি নিজেও জানি না। পরশু আমি চট্টগ্রাম যাচ্ছি একটা কাজে, এই কয়েকদিন তো এই স্টুপিডটা তার সব আজগুবি কাজ করবে। আরিয়ান কিছু একটা ভেবেই বলল, ভাই আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমি ভাবি আর তুই একসাথে চট্টগ্রাম যাই, তুই কাজ করবি আর আমরা ঘুরবো। তুই ভাবির ওপর নজরও রাখতে পারবি তাহলে। আরহামের বাবা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইহা সত্যি সত্যি উত্তম প্রস্তাব। আমার মনে হয় মেহুমায়ের এই সময় একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকবে। তুই কি বলিস আরহাম? আরহাম মাথা নাড়িয়ে বলে, আমার কোনো আপত্তি নেই। মেহবিনের মুখে হাসি ফুটে উঠল। এতদিন পর সে কোথাও ঘুরতে যাবে। তৎক্ষণাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল। আরিয়ান তাকিয়ে দেখে ফারিয়া ভিডিও কল করেছে। আরিয়ান উঠে বাগানের দিকে চলে যায়। আরিয়ান ফোনটা রিসিভ করতেই তার চোখ যায় ক্লান্তিতে মিয়ে যাওয়া মেয়েটার দিকে। চোখে মুখে একরাশ ক্লান্তি, তবুও মেয়েটাকে ভালো দেখাচ্ছে। ফারিয়া ক্লান্তি মাখায় গলায় বলল, এই যে ডাক্তার সাহেব, আপনার কথা মতো 1 কিলোমিটার রাস্তায় আমি দৌড়িয়েছি। আমার তো অবস্থা বেহাল, এখন একটু গিলু আসবে তো মাথায়? আরিয়ান মুচকি হেসে বলল, সবে তো মাত্র শুরু, এখনও আর কিছু করতে হবে আপনাকে, তবেই তো আপনার বুদ্ধি পাবে। আরিয়ানের কাণ্ড দেখে পিছন থেকে মজনু দেখে পেল। আরিয়ান ভিডিও কলে একটা মেয়ের সাথে মুচকি হাসছে। নিশ্চয়ই মেয়েটা আরিয়ানের প্রেমিকা হবে, তাহলে তো কথাটা জানাতে হবে সবাইকে। আজ আরিয়ান মজনুর সাথে রোমান্সের 12টা বাজিয়েছে, সেও আজকে দেখাবে মজা। কথাটি ভেবে মজনু দৌড়ে বাড়িতে এসে হাঁপাতে বলল, আপনারা এখানে খাড়াই আছেন, ওইদিকে আরিয়ান ভাইজান তো প্রেম প্রীতি করতেছে। কথাটি শোনার সাথে সাথে আরহাম কেসে ওঠে। আরহাম বারবার মুখ থেকে চা বেরিয়ে যায়। আরিয়ানের মা দাঁড়িয়ে পড়ে, মেহবিনের মাথার উপর দিয়ে যেন যাচ্ছে সব। আরহামের বাবা ধমক দিয়ে বলে, কি বলি, আমার হাতারামটা কি করছে? আরিয়ান ভাইজান প্রেম ভালোবাসা করতেছে হাসা একটা মাইয়ার লগে। আরিয়ান যা করেছে তার থেকেও দ্বিগুণ বানিয়ে মজনু বলছে সবাইকে। আরহামের মা ঝাঁটা হাতে নিয়ে বলে, হতচ্ছাড়া, কই সে? আজ ওর খবর তো আমি নিচ্ছি। কথাটি বলে আরহামের মা বাগানে চলে যায়। আরহামের মায়ের পিছন বাকি সবাইও যায়।
আরিয়ান আর কিছু বলতে চাচ্ছিল পারিয়াকে, তখনই সে খেয়াল করে তার মা ঝাড়ু হাতে নিয়ে এগিয়ে আসছে। আরিয়ান বুঝলো কে জানে, সে কট করে ফোনটা কেটে দৌড়ানো শুরু করলো। পারিয়াও বুঝতে পারলো না আরিয়ান হঠাৎ এভাবে ফোনটা কেটে দেওয়ার মানে কি। আরহাম মেহবিনের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। মেয়েটার মুখে এখনো খাবার লেগে আছে। সত্যি পুরো বাচ্চা মেয়েটা, ঠিক করে খেতেও পারে না। আরহাম মেহবিনকে খাইয়ে বাহিরে গিয়েছিল। মেহবিন খাবারটুকু খেয়েই ঘুমিয়ে পড়েছে। আরহাম টিস্যু বের করে মেহবিনের মুখটা পরিষ্কার করে দেয় যত্ন করে। আরহামের কি হলো কে জানে, কিছুক্ষণ মেহবিনের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। হয়তো সে চাহনিতে ছিল শুধুই মুগ্ধতা। তারপর মেহবিনের পাশে বসে ল্যাপটপ হাতে নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলো। মেহবিনের ঘুম ভেঙে যায়। মেহবিন নিজের চোখ খুলে দেখে আরহাম তার পাশে বসে ল্যাপটপ হাতে নিয়ে ঘুমিয়ে গেছে। মেহবিন কোনো রকম উঠে আরহামের থেকে ল্যাপটপটা নিয়ে আরহামকে ভালো করে গুছিয়ে দেয় বিছানায়। মেহবিন আরহামের দিকে তাকিয়ে বলে, আরহাম সাহেব, এই স্টুপিড মেয়েটার খেয়াল রাখতে রাখতে আপনি নিজের খেয়ালটাই রাখাটাই ভুলে গেছেন। কথাটা বলেই মেহবিন উঠতে নিলে তার হাতে টান পড়ে। সে তাকিয়ে দেখে আরহাম তার হাত জোড়া আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। মেহবিন বিছানায় বসে পড়ে। আরহামের পাশে বসে হেলান দিয়ে বসে থাকে। মেহবিন আপাতত চাইছে না নিজের হাতটা সরিয়ে আরহামের ঘুমের ব্যাঘাত ঘটাতে। মেহবিনের চোখে পুনরায় একরাশ ঘুম এসে ধরা দিচ্ছে। মেহবিন নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে আস্তে আস্তে। সে জানে সে সবসময় নিরাপদ আব্রাহামের কাছে। আরহাম মানুষটাই এতটা ভরসার। আরহাম ও মেহবিন উভয়ে গভীর ঘুমের দেশে তলিয়ে যায়। আরিয়ান নিজের পায়ে গরম সেক দিচ্ছে। আজ আচ্ছা দৌড়ানি খেয়েছে সে। আরিয়ানের মা ছেলের জন্য কফি নিয়ে আসতে তার ছেলে মুখ ঘুরিয়ে ফেলে অভিমানে। কিছুক্ষণ আগে মজনুর কথা শুনে আরিয়ানের মা আরিয়ানকে জারুর বাড়ি দেওয়ার জন্য আরিয়ানের পিছন পিছন দৌড়াতে থাকে। এমনকি 2-3টে জারুর বাড়ি দিয়েও ফেলেছে। হঠাৎ করে এরকম জারুর বাড়ি দেওয়ার কারণ আরিয়ান জানতে চাইলে তার মা বলে দেয় মজনুর বলা কথাগুলো। তারপর আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে সবাইকে বলে সে শুধু তার কলিগের সাথে অপারেশনের ব্যাপারে ভিডিও কলে কথা বলছিল। সেইটা না বুঝে মজনু সবাইকে উল্টাপাল্টা কথা বলেছে। যদিও আরিয়ান সত্যি কথাটা বলেনি। আরিয়ানের কথা শুনে আরিয়ানের মা সহ সকলের ভুল ধারণা ভেঙে যায়। এমনকি মজনু নিজের বোকামির জন্য যথেষ্ট বকাও খেয়েছে। ছেলেকে চুপ করে থাকতে দেখে আরিয়ানের মা বললেন, আমি তো বুঝিনি রে, তুই এভাবে রাগ করে থাকিস না বাবা। আরিয়ান মুখ ফুলিয়ে থাকে। আরিয়ানের মা আবারও বলে, কেউ যদি এভাবে রাগ করে থাকে তাহলে আমি ভেবেছিলাম আজকে আলুর পরোটা করব। তার আমি করব না। আলুর পরোটা আরিয়ানের সব সময় পছন্দ। তার পছন্দের খাবার হবে শুনে আরিয়ান সঙ্গে সঙ্গে তার মাকে বলল, মা আমি একদমই রেগে নেই, আমি সব ভুলে গিয়েছি। এখন তাড়াতাড়ি গিয়ে পরোটা বানাও। ছেলের কাণ্ড দেখে আরিয়ানের মা মুচকি হেসে বললেন, পাগল ছেলে আমার, আচ্ছা তুই দাঁড়া আমি আসছি। কথাটি বলে আরিয়ানের মা রান্না করে চলে যায়। আরিয়ানের মা যেতেই আরিয়ানের ফোনটা আবারও বেজে ওঠে। আরিয়ান দেখে ফারিয়ার ফোন। ফারিয়ার ফোনটা রিসিভ করার সাথে সাথে ফারিয়া উৎকণ্ঠ হয়ে বলে, ডক্টর সাহেব আপনি ওই সময় ফোনটা কেটে দিলেন কেন? আমার কি কোথাও ভুল হয়েছে? আরিয়ান বিড়বিড় করে বলল, ওই সময় তো আমি জারুর বাড়ি খেতেই ব্যস্ত ছিলাম, তাও তোমারই জন্য। আমার নেট প্রবলেম হয়েছিল তাই কেটে দিছিলাম। ও আচ্ছা, যে কারণে আপনাকে ফোন দিলাম সেটাই তো বলা হলো না। কিসের জন্য? ফারিয়া ফিস করে বলল, আমি না আমার বন্ধুবান্ধবীদের সাথে ট্যুরে যাচ্ছি, তাই এই কয়দিন আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, তাই চিকিৎসাও নিতে পারবো না। আমি বরং ট্যুর থেকে এসে আপনার সাথে যোগাযোগ করবো, ওকে? ফারিয়ার সাথে কয়দিন আরিয়ানের যোগাযোগ থাকবে না। কথাটি ভেবেই যেন আরিয়ানের মনটা যেন খারাপ হয়ে গেল। আরিয়ানের ভাবনার মাঝে ফারিয়া বলে, ডক্টর সাহেব আমি তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফারিয়া ফোনটা কেটে দিল। তার মনটাও খারাপ হয়ে গেল কেন যেন হঠাৎ করে। আরহাম সকালে উঠেই দেখে মাথাটা তার ভীষণ ধরেছে। এই সময় চা হলে মন্দ হতো না। আরহাম উঠতে নিলে তার চোখ যায় পাশে থাকা চায়ের কাপে। আরহাম চায়ের কাপটা হাতে নিয়ে দেখে তার পাশে ছোট্ট চিরকুট, তাতে লেখা, শুভ সকাল আরহাম সাহেব, এবার নিজের একটু খেয়ালটাও রাখুন। আরহাম জানে এসব মেহবিনের কাজ। আরহাম মুস্কি হেসে চায়ে চুমুক দিল। আরহাম এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তাহসান, রুষা ও বাকি অফিস কলিগদের সাথে। কিছুক্ষণ পরে তাদের চট্টগ্রামে যাওয়ার ফ্লাইট। আরহাম ঘড়ির দিকে তাকিয়ে আছে। তাহসান আরহামের দিকে এগিয়ে এসে বলল, তুই নাকি গাড়িতে করে আসবি আরহাম? তুই তো আমাদের সাথে প্লেনে করে চলে আসতে পারিস। আরহাম চাইলে আরিয়ান এবং মেহবিনকে নিয়ে প্লেনে করে যেতে পারত, কিন্তু এখন মেহবিন প্রেগনেন্ট। এই অবস্থায় মেহবিনের প্লেনে ওঠা ঠিক হবে না।
আরহাম ভেবেছে মেহবিনকে নিয়ে গাড়ি করে যাবে। আরহাম বলল, আমি গাড়ি করে চলে যাব, তোরা যা, আমি ঠিক পৌঁছে যাব। রুশো বুঝতে পারল না আরহাম কেন তাদের সাথে যাচ্ছে না। জানার আগ্রহ থাকলেও সে মুখে তা প্রকাশ করল না। রুশা ঠিক করেছে চট্টগ্রামে গিয়ে সে তার মনের কথা খুলে বলবে আরহামকে। আরহামের থেকে বিদায় নিয়ে সকলে প্লেনে উঠে গেল। আরহাম গাড়ি করে বাড়ি ফিরে আসার পথে তার মাকে ফোন করলো। আরহামের মা এবং মেহবিন একসাথে মিলে কাপড় গুছাচ্ছে। আজকে রাতেই আরহাম, মেহবিন ও আরিয়ান বেরিয়ে পড়বে চট্টগ্রামের উদ্দেশ্যে। আরহামের মায়ের ফোন বেজে উঠতেই তিনি তা রিসিভ করার সাথে সাথে আরহাম বলল, হ্যালো মা, তোমাদের প্যাকিং করা সব শেষ? হয়ে গেছে প্রায়। আচ্ছা শোনো, তুমি মেহবিনের সব ওষুধগুলো একটু দেখে নিও। হ্যাঁ, ও যা স্টুপিড, ওষুধগুলো দেখে ঠিক মতো নিতে পারবে না। বাবা, বুঝেছি। আর কিছু? মেহবিনের পথে বমি হতে পারে, তাই ব্যাগে কিছু আচার দিয়ে দাও। আরহামের মা হেসে বললেন, সব রেখেছি আমি। বউকে নিয়ে তোরা এত চিন্তা, বাপ রে বাপ। আরহাম বলল, চিন্তা করব না? যাই স্টুপিড একটা মেয়ে, নিজের একটুও খেয়াল রাখবে না। আমি তো পারলে এরকম জার্নির জায়গায় মেহবিনকে নিতামই না, কিন্তু মেহবিন তো মেহবিনই, সারাদিন শুধু স্টুপিড কাজ করে বেড়াবে। আমি তো ওকে রেখে গেলেও ওখানে গিয়ে শান্তিমতো কাজ করতে পারবো না। আমার মাথায় শুধু একটাই ঘুরপাক খেয়ে, তো স্টুপিড মেয়েটা নিজের খেয়াল না রেখে সব স্টুপিডের মতোই কাজ করছে। কথাগুলো একদমই বলে কেটে দিল আরহাম। ফোনটা স্পিকারে ছিল, যার কারণে আরহামের কথা মেহবিনও শুনেছে। যদিও তাকে স্টুপিড বলেছে, তবু তার কেন যেন স্টুপিড ডাকটাকে বড্ড আপন মনে হচ্ছে। এই মানুষটার কত চিন্তা তাকে নিয়ে। মেহবিন তো তার কেউ না, তাহলে শুধু দায়িত্ববোধের জন্য একটা মানুষ আরেকটা মানুষকে নিয়ে এতটা চিন্তা করে? আরহামের মা মেহবিনের ললাট ধরে বললেন, মেহুমা, দেখলি আমার ছেলেটা ঠিক কতটা চিন্তা তোকে নিয়ে? আমার ছেলেটা এতটা ভালোবেসে ফেললো কী করে রে তোকে? আমার ছেলেটা কতটা বেখেয়ালি ছিল, আজ সে কতটা খেয়াল রাখে তোর। কতটা ভালোবাসলে একটা মানুষ এভাবে চেঞ্জ হতে পারে। ভালোবাসার কথা শুনে মেহবিনের বুকটা ধক করে উঠল। আরহাম তাকে ভালোবাসে? এসব কি ভাবছে সে? সে তো জানে আরহাম শুধু দায়িত্ব পালন করছে, তবুও মনে একটা প্রশ্ন উকি দেয়, সবটাই কি দায়িত্ব? অব্রর মায়ের থেকে বিদায় নিয়ে মায়রা এবং অব্র গাড়িতে উঠে বসে। মায়রার মনে তো অনেক খুশি, এবার সে সব কিছু ঠিক করে ফেলবে। যদিও অব্রর মুখের হাসির বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই, তার মন শুধু মেহবিনের মাঝে সীমাবদ্ধ। মায়রা অব্রকে বলল, কি ভাবছে এত অব্র? তেমন কিছু না। অব্র গাড়ি চালানোতে মনোযোগ দিল। দুজনের মাঝে পিনপতন নিরাপত্তা। দুজন একসাথে থেকেও আজ কতটা যেন আলাদা। আরহাম, আরিয়ান ও মেহবিন গাড়ি দিয়ে রওনা হয়েছে চট্টগ্রামের উদ্দেশ্যে। সামনের সিটে ড্রাইভার মজনু ও তার পাশে আরিয়ান, পিছনের সিটে মেহবিন ও আরহাম। আরহাম ল্যাপটপে কাজ করছে এবং আরসোকে মেহবিনের দিকে তাকাচ্ছে। মেহবিন জানালার কাছে গিয়ে সে বসে আছে। মেহবিনের মনটা হুট করে আজ খারাপ হয়ে গেল। কেন যেন তার মনে হচ্ছে সামনে যা হবে তা ভালো হবে না, নিশ্চয়ই কিছু একটা খারাপ হবে। এখন বেশ রাত, নিস্তব্ধ রয়েছে শহরটা। রাতে শহর দেখতে বেশ ভালোই লাগে। আরিয়ান তার ক্যামেরা দিয়ে রাস্তায় বসে থাকা বিভিন্ন মানুষের মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছে। সামনে পিচঢালা রাস্তা, তাই মস্তু কিছুটা ঘুরিয়ে গাড়িটা চালায়, যার ফলে তাল সামলাতে না পেরে মেহবিন তাল সামলাতে না পেরে আরহামের বুকে গিয়ে পড়ল। আরহামও শক্ত করে মেহবিনকে নিজের সাথে মিশিয়ে নেয়। মেহবিন সরি বলে উঠতে চাইলে আরহাম মেহবিনকে আরও শক্ত করে মিশিয়ে বলে, স্টুপিড মেয়ে, যদি নিজেকে সামলাতে না পারো তাহলে তো আমাকে আগলে রাখতে হবে, তাই না? তুমি বরং আমার বুকেই ঘুমিয়ে পড়ো। সামনে আরও পিচঢালা রাস্তা আছে, এই অবস্থায় বারবার চাকরি খাওয়াটা ঠিক হবে না। মেহবিন কিছুটা সংকোচ নিয়ে বলল, কি করছেন কি? আরিয়ান দেখছেন তো কি ভাববে, ছাড়ুন। আরহাম কণ্ঠে মধুরতার সুর এনে বলল, ছাড়ব না। আরহাম হাসান তালুকদার এত তোমাকে ছেড়ে দিতে রাজি নয়, হোক সেটা দায়িত্ব কিংবা ভালো। আরহাম বাকি কথা বলতে গিয়েও যেন থেমে গেল। মেহবিন আরহামের দিকে তাকিয়ে রইল অদ্ভুত দৃষ্টিতে। আরহাম কি যেন বলতে চাইছিল, কিন্তু বলল না। মেহবিনের জানতে ইচ্ছে করল আরহামের মুখে সেই অবক্ত বাণী। আরিয়ান পিছনে না ঘুরেই বলল, আমি কিছুই দেখছি না, আমি তো ছবি তুলতেই ব্যস্ত, এত কিছু দেখার সময় আমার নেই। দেখলে তো কিছুই দেখছেন আরিয়ান, তুমি বরং আমার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, তাহলে এত ঝাঁকি আর খেতে হবে না। আরহামের কথা শুনে মেহবিন লজ্জা পেয়ে যায়। আরহাম স্মিত হাসল। মেহবিন আরহামের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এ বুক হয়তো তার জন্য সব থেকে বেশি নিরাপদ। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে রইল। এরকম মনোমুগ্ধকর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে একদমই ভুলল না আরিয়ান। মজনু গাড়ি চালাতে চালাতেই হাসল। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আরহাম, আরিয়ান ও মেহবিন চট্টগ্রামে পৌঁছে গেল বেশ সকালেই।
আরহাম একটা 5 স্টার হোটেলে বুক করে ফেলল, যেখানে তাদের সব অফিসের কলিগরা উঠেছে। রুষা, তাহসান সহ বাকি সকল কলিগরা আপাতত চট্টগ্রাম শহরটাকে একটু ঘুরে দেখতে গিয়েছে। আরহাম এখনও তাদের সাথে দেখা করেনি, ভেবেছে একেবারে রাতের মিটিংয়েই সকলের সাথে দেখা করে ফেলবে। যদিও আরহাম তাহসানকে ফোন করে বলে দিয়েছে সে পৌঁছে গেছে। যেহেতু এখানে আরহামের বাবা মা কেউ নেই, তাই আরহাম মেহবিনের জন্য আলাদা রুম বুক করে ফেলে। যদিও রুমটা আরহামের রুমের পাশের রুমটি। মেহবিন, আরহাম, আরিয়ান এবং মেহবিন সকালে নাস্তা করতে লাগলো 5 স্টার হোটেলের ব্রেকফাস্ট টেবিলে। মেহবিন খেতে গিয়েও পারছে না, এত পথ জার্নি করার ফলে সে যথেষ্ট ক্লান্ত। আরহাম মেহবিনের অবস্থা বুঝতে পেরে বলল, মেহবিন তুমি বরং রুমে চলে যাও, আমি বরং কোনো স্টাফকে দিয়ে তোমার খাবারটা রুমে আনিয়ে নিচ্ছি। আর আরিয়ান তোরা খেয়ে যা। মেহবিন ও আরিয়ান সম্মতি জানায়। আরহাম নিজের খাবারটা না নিয়েই মেহবিনের হাত ধরে আস্তে আস্তে করে মেহবিনের রুমের দিকে নিয়ে যেতে থাকে। মজনু দুজনের দিকে তাকিয়ে বলে, আমাকে বড় ভাইজান আমাকে বাবিরে কত ভালোবাসে, ওনাকে দেখলে আমার খালি দেখতে ইচ্ছে করে। আরিয়ান কফির কাপে চুমুক দিয়ে বলল, দোয়া করিও মজনু, সবসময় যেন এমনই থাকে। আমি আর রাহেলা তো সবসময় দোয়া করি আমাকে বড় ভাইজান আর বড় ভাবি যেন সবসময় এমনই থাকে। এদের ভালোবাসার উপর যেন কারো শয়তানের বদনজর না পড়ে। আরিয়ান স্মিত হেসে খাওয়ায় মনোযোগ দিল। অব্র গাড়িটা 5 স্টার হোটেলের সামনে রাখলো। মায়রা এবং গাড়ি থেকে নেমে গেল। হোটেলটার দিকে তাকিয়ে অব্রর কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে এখানে এসে তার কাঙ্ক্ষিত কিছু পেয়ে যাবে। অব্র বুঝতে পারছে না তার অদ্ভুত অনুভূতির কারণটা কি। মায়রা এগিয়ে এসে অব্রর কাঁধে হাত রেখে বলে, অব্র। মায়রা ডাকে হুঁশ ফিরে অব্রর। মায়রা বলল, অব্র ভিতরে যাবে না? এখানে দাঁড়িয়ে আছো যে? যাচ্ছি চলো। মায়রাও অব্র তাদের লাগেজ নিয়ে ভিতরে চলে গেল। মেহবিনকে নিয়ে এসে আরহাম কাউন্টার থেকে তাদের রুমের কার্ড নিয়ে তাদের রুমের দিকে অগ্রসর হলো। আরহাম ও মেহবিন চলে যেতে কাউন্টারে অব্র ও মায়রা কাউন্টারে চলে আসে। কাউন্টারে বসে থাকা স্টাফ অব্রতির উদ্দেশ্য করে বললেন, স্যার আপনাদের কয়টা রুম লাগবে? জি, আমাদের জন্য একটা রুম বুক করে দিন। মেহবিনের কানে অব্রর কণ্ঠের প্রতিধ্বনি আসে। মেহবিন পিছনে ঘুরে দেখে কেউ নেই। মেহবিনের মনে হচ্ছে অব্র এখানেই আছে, কিন্তু অব্র এখানে কি করে থাকতে পারে? মেহবিনের ভাবনার মাঝে আরহাম বলে উঠল, এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? ভিতরে চলো। আরহামের কথা শুনে আর কিছু না ভেবে মেহবিন নিজের রুমের দিকে চলে যায়। আরহাম মেহবিনকে গড়ে খাইয়ে দিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। কালকে মজনু নিজের হাতে ব্যথা পাওয়ায় আরহামই নিজে ড্রাইভ করে এসেছে। আরহাম তার ব্যাগটা রেখে বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে দেয়। মেহবিন টিপ টিপ করে আরহামের রুমে ঢুকে। মেহবিনের ধারণা মতে আরহাম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এটাই সুযোগ। মেহবিন আস্তে আস্তে আরহামের কাছে গিয়ে শুয়ে পড়ে। আরহামের কপালে লেপ্টে থাকা সিল্কি চুলগুলো সরিয়ে দিয়ে কপালে মালিশ করে দিতে থাকে। মেহবিন জানে আরহামের মাথা প্রচণ্ড ধরেছে, তাই সে মালিশ করে দিতে এসেছে। আরহাম যদি জানে এই অবস্থায় মেহবিন এসেছে তাহলে রাম ধমক দেবে। কথাটি ভেবে মেহবিন মুচকি হাসে। আরহাম ঘুমের মাঝে মুচকি হাসে, যা মেহবিনের অগোচরে হয়ে থাকে। অব্র লাগেজটা রেখে ওয়াশরুমে চলে যায়। মায়রার মনে তো অন্যরকম উত্তেজনাই কাজ করছে। আরহাম ওয়াশরুম থেকে বেরোতেই মায়রা অব্রর কাছে আবদারে সুরে বলে, অব্র আজ ডিনারের পরে আমাকে নিয়ে লং ড্রাইভে যাবে? আগের মতো। অব্রর কথাটি শুনে চোখে মুখে ধরা দিল একরাশ বিরক্তি। সে বিরক্তি সুরে বলল, দেখো মায়রা, আমি আজকে যথেষ্ট টায়ার্ড, এত রং ঢং করার ইচ্ছে আমার নেই, আমাকে প্লিজ এখন একা ছেড়ে দাও। অব্র এসব তুমি কি বলছো? আগেও তো কত টায়ার্ড থাকতে তুমি, সারাদিন অফিসের কাজ করে আমার বায়না মেটানোর জন্য কত লং ড্রাইভে নিয়ে গিয়েছ, আজ এতটা চেঞ্জ কেন হলে তুমি অব্র? মায়রার চোখ ছলছল করে উঠছে। কথাগুলো বলতে বলতে অব্র জবাব দিল না। ডিনার করতে চলো, কথাটি বলে প্রস্থান করলো অব্র। মায়রা বরাবরের মতোই আশাহত হলো। এদিকে মেহবিন নিজের রুমে এসে পানির গ্লাস হাতে নিতেই দেখে তার পাশে ছোট্ট চিরকুট, তাতে লেখা, প্রিয়সী তুমি সবার খেয়াল রাখো। এদিকে আমার অন্তরের খবর কি রাখো? একদমই না। আমার অন্তরটা জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে। তোমাকে না পাওয়ার অসুখে সে খবর কি রাখো? চিন্তা করো না, ঠিক আমি তোমাকে নিজের করে নেব। চিরকুটটা দেখে মেহবিনের অতি মাত্রায় রাগ হলো। কি এই আগন্তুক 2 দিন পর পর উদয় হয়, যত সব। মেহবিন চিরকুটটা ফেলে দেয়। আরিয়ানের ডাক আসে ডিনারের জন্য। মেহবিন নিজের ভাবনাটা চেপে রেখে নিচে চলে যায়। আরহামও নিচে বসে আছে। মেহবিন নিচে নেমে আসে। মেহবিন নিচে নামতে তখনই কেউ এসে আরহামকে জড়িয়ে ধরে। তা দেখে স্তব্ধ হয়ে যায় মেহবিন। আরিয়ানও বসা থেকে উঠে যায়। আরহাম কিংবা আরিয়ান কেউই তাকে এখানে আশা করেনি। মেহবিন যেন তাকে দেখে ঘোরের মাঝে চলে যাচ্ছে।
তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুমি আসো মনের গহীনে। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।